সুপ্রিয় শিক্ষার্থী, শুভ দুপুর। সবাইকে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি সরকারি সোহরাওয়ার্দী কলেজের সুযোগ্য, অত্যন্ত গতিশীল এবং শিক্ষার্থী বান্ধব অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম মহোদয়কে। আলী আজম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার ক্লাস শুরু করছি। আমাদের আজকের নির্ধারিত ক্লাস হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা আমার এই ক্লাস দেখছো, তারা দেখো যে আমার কথা ঠিকমতো শোনা যায় কিনা এবং ভিডিওটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। তোমাদের কোনো সমস্যা হলে, বুঝতে কোনো সমস্যা, সরাসরি প্রশ্ন করা থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। আমি লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমরা অর্গানিক কেমিস্ট্রি 2 অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের অর্গানিক কেমিস্ট্রি 2, আজকে অর্গানিক কেমিস্ট্রি প্রথম ক্লাস। আমাদের আরেকজন প্রভাষক আছেন সরার আলম আকর, তিনি তোমাদের আরেকটি ইনঅর্গানিক অথবা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়িয়ে দেবেন। আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি শুরু করলাম। তাহলে অর্গানিক অ্যাসিডস অ্যান্ড বেস এটা নিয়ে আমরা আলোচনা করব। এইখানে মূলত বিষয়টা হচ্ছে যে এই যে জৈব অ্যাসিড এবং বেস, অ্যাসিড এবং ক্ষার যেগুলো আছে, তার শক্তিমাত্রা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে কোন অ্যাসিড বেশি শক্তিশালী, কোনটা একটু কম শক্তিশালী। এই যে শক্তিমাত্রার তুলনা, এই তুলনাগুলোই হচ্ছে এই অর্গানিক অ্যাসিড অ্যান্ড বেজের যে মূল বিষয়। এবং সেই তুলনাগুলো পড়তে গিয়ে আমাদেরকে পড়তে হবে কি কি পড়তে হবে। প্রথমে অ্যাসিড বেস তো আমাদের চিনতে হবে, তাহলে অ্যাসিড আর বেজের সংজ্ঞাগুলো পড়তে হবে। আর পড়তে হবে যে কোন কোন ইফেক্ট এই যে অ্যাসিডিটি এবং বেসিসিটির যে শক্তি মাত্রাকে প্রভাবিত করে, কোন কোন ইফেক্টগুলো, কোন কোন নিয়ামকগুলো, সেই নিয়ামকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই চলে যাই যে অ্যাসিড এবং বেস কি। আমরা কয়েকটি মতবাদ দেখাবো, তোমরা ইতিমধ্যে এই বিষয়গুলো জানো। কারণ হচ্ছে যে তোমরা একদম ইন্টারমিডিয়েট থেকে শুরু করে বিভিন্ন সময় তোমরা অ্যাসিড কি, বেস কি এগুলো পড়ে আসছো। তাহলে আমরা আরহেনিয়াস মতবাদ দিয়ে শুরু করি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আরহেনিয়াস মতবাদ কি বলেছেন? বিজ্ঞানী আরহেনিয়াস বলেছেন যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলা হয়। যেমন HCl অ্যাসিড। কেন? কারণ এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন। এটা আমার বিবেচ্য বিষয় না। এটা অর্থাৎ জলীয় দ্রবণে যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে আরহেনিয়াস মতবাদে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড। অনুরূপভাবে জৈব অ্যাসিডের কথা যদি আমরা চিন্তা করি, CH3COOH, এইটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? এই যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো। তাহলে এই যে জলীয় দ্রবণে, তাহলে অ্যাসিডের সংজ্ঞাটা কি? যারা জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। তাহলে আমরা অ্যাসিড চিনলাম। তাহলে ক্ষার আমরা কাদেরকে বলবো? তাহলে ক্ষার হচ্ছে কি জলীয় দ্রবণে, এই যে জলীয় দ্রবণে তারা কি করবে? এই জলীয় দ্রবণে তারা হাইড্রক্সিল আয়ন প্রদান করবে, এই হাইড্রক্সিল আয়ন প্রদান করবে। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা সংজ্ঞাটা যদি বলি, তোমরা একটু লিখে নাও যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। আর যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন প্রদান করে তাদেরকে আমরা কি বলবো? ক্ষার বলবো। তাহলে আমরা অ্যাসিড এবং ক্ষার, কিন্তু এই যে আরহেনিয়াস মতবাদের মূল লিমিটেশনটা কোথায়? কারণ জলীয় দ্রবণ ব্যতীত কিন্তু তারা অ্যাসিড ক্ষার ব্যাখ্যা করতে পারে না। এটা আমরা তো তোমাদের যেমন ফার্স্ট ইয়ারে যেমন ইনঅর্গানিকে অ্যাসিড বেস আছে, সেখানে এই লিমিটেশনগুলো আরো ডিটেলস পড়ানো হচ্ছে। আমরা শুধু অ্যাসিডগুলো চিনে যাব। তাহলে এই যে আরহেনিয়াস মতবাদ, তাহলে তারা কি করতে পারে না? যাদের অণুতে হাইড্রোজেনই নেই কিন্তু তারাও তো অ্যাসিড। আবার অনেকেই আছে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্রদান করে না, তারাও অ্যাসিড। সেই বিষয়ে কোনো ব্যাখ্যা কিন্তু আরহেনিয়াস মতবাদ। অর্থাৎ আরহেনিয়াস মতবাদ শুধুমাত্র জলীয় দ্রবণ ডিপেন্ডেন্ট, অর্থাৎ শুধুমাত্র জলীয় দ্রবণে অ্যাসিড ক্ষার ব্যাখ্যা করতে পারে। এর বাইরে আরহেনিয়াস মতবাদ ব্যাখ্যা করতে, অ্যাসিড বেস ব্যাখ্যা করতে পারে না। তাহলে আরহেনিয়াস মতবাদ আমরা এই পর্যন্তই রাখি সুপ্রিয় শিক্ষার্থী।
তোমরা একটু ইনঅর্গানিক বই থেকেও এটা ডিটেলস আরও পড়তে পারো, যে আরহেনিয়াস মতবাদে অ্যাসিড, আরহেনিয়াস মতবাদের সাফল্য, আরহেনিয়াস মতবাদের লিমিটেশন, এখানে যতটুকু লাগবে ততটুকু কিন্তু আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিলাম। তাহলে এর পরবর্তী মতবাদটা কোনটি? আমরা এরপর একটু প্রোটনীয় মতবাদ নিয়ে কথা বলি। তাহলে এখানে আমরা কথা বলবো প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদ, আমরা আরহেনিয়াস মতবাদ নিয়ে কথা বলেছি, বা ব্রনস্টেড লাউরি মতবাদ। তাহলে এই মতবাদে কিন্তু একটু অ্যাডভান্স। এখানে বলা হচ্ছে যে এখানে জলীয় দ্রবণের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যারা প্রোটন দাতা তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা প্রোটন গ্রহীতা তারা হচ্ছে ক্ষারক। তাহলে আমরা দেখি যে যারা প্রোটন দাতা তারাই হচ্ছে অ্যাসিড, এবং যারা প্রোটন গ্রহীতা তারাই হচ্ছে ক্ষারক। আমরা আবার ব্যাখ্যা করতে পারি, ওই অ্যাসিডটাকে আমরা উদাহরণ দিতে পারি। তাহলে এটা প্রোটন দাতা। অনুরূপভাবে তাহলে এই যে অ্যামোনিয়া প্রোটন গ্রহীতা, তাহলে যারা প্রোটন দাতা তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা প্রোটন গ্রহীতা তারা হচ্ছে ক্ষারক। তাহলে এটা আমরা কোন মতবাদে দেখলাম? এইটা হচ্ছে আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ, বা যেটাকে বলা হচ্ছে প্রোটনীয় মতবাদ। এই মতবাদের একটু উৎকর্ষতা থাকলেও যে এই মতবাদ জলীয় দ্রবণ ডিপেন্ডেন্ট না, কিন্তু এই মতবাদ আবার প্রোটন ডিপেন্ডেন্ট। অর্থাৎ যারা প্রোটন দান করে না, প্রোটন গ্রহণ করে না, তারাও যদি অ্যাসিড এবং বেস হতে পারে, সেই বিষয়ে কিন্তু এই মতবাদ ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমরা কি দেখলাম? আমরা আরহেনিয়াস মতবাদ দেখলাম যে তারা শুধুমাত্র জলীয় দ্রবণ ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তারা অ্যাসিড, এবং যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH আয়ন দান করে, হাইড্রোক্সিল আয়ন দান করে তারা ক্ষার। তারা জলীয় দ্রবণের বাইরে কোনো কথা বলেননি। আমরা আসলাম প্রোটনীয় মতবাদে। প্রোটনীয় মতবাদে আমরা কি দেখতে পাচ্ছি? প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে প্রোটনীয় মতবাদে শুধুমাত্র প্রোটন ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে সকল যৌগ প্রোটন দান করবে, এখানে জলীয় দ্রবণের কোনো বিষয় না, যে সকল যৌগ প্রোটন দান করবে তারা হচ্ছে কি? তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা সেই প্রোটনটা গ্রহণ করবে তারা হচ্ছে ক্ষার। আমরা আরো আগাবো, কিন্তু এই যে অ্যাসিড বা ক্ষারের শক্তিমাত্রা যখন আমরা বলবো, এই যে আমরা বলছি যে সকল অ্যাসিড প্রোটন দান করতে পারে, এই প্রোটন দান করার পরে তার যে অবস্থা হবে, সেই অবস্থার যে স্ট্যাবিলিটি, সেই স্ট্যাবিলিটি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কারণ প্রোটন দান করার পর যে স্পেসিস আমাদের উৎপন্ন হবে, যে অ্যানায়ন উৎপন্ন হবে, তার স্ট্যাবিলিটি যদি বেশি হয় তাহলে ওই অ্যাসিডটা শক্তিশালী হবে। আবার প্রোটন দান করার প্রবণতা, অন্যভাবে আমরা বলতে পারি যে অ্যাসিড যত সহজে প্রোটন দান করতে পারে, তার মানে কি? সহজে প্রোটন দান করা মানে কি? তাকে খুব দ্রুত বিয়োজিত হতে হবে। যে যত যার বিয়োজন মাত্রা বেশি, বিয়োজিত বেশি প্রোটন দান করে, তার অ্যাসিডিটি বেশি হবে। কারণ কি? আমরা পিএইচ দিয়ে যখন মাপি যে হাইড্রোজেনের ঘনমাত্রা ঋণাত্মক লাগা একদম, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ দেখলাম। আমরা ব্রনস্টেড লাউরি মতবাদের সাথে আমরা এখানে কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস নিয়ে একটু কথা বলে আমরা সামনের দিকে যাব। তাহলে আমরা দেখলাম ব্রনস্টেড লাউরি মতবাদের সীমাবদ্ধতাটা আমরা বুঝে ফেললাম। তাহলে এই মতবাদে আমরা কনজুগেট অ্যাসিড এন্ড বেস নিয়ে একটু কথা বলি। কনজুগেট বেস নিয়ে যদি আমরা বলি, কোনো অ্যাসিড হতে একটি প্রোটন অপসারণের পর যা অবশিষ্ট থাকে, আমরা যদি সহজ ভাষায় বলি যে একটা, ধরো এই যে এইটা একটা অ্যাসিড, এইটা প্রোটন, এটা অপসারণের পর এখানে যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে ওই অ্যাসিডের কনজুগেট বেস। যেমন আমরা যদি এটা চিন্তা করি যে এই যে ইথানোয়িক অ্যাসিডের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কি হবে? তাহলে এই যে আমার ইথানোয়িক অ্যাসিড, এইটার কনজুগেট বেস হচ্ছে এইটা, কনজুগেট বেস।
তাহলে এই অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে এটা। তাহলে আমরা এখানে কি দেখলাম যে একটা অ্যাসিড থেকে একটা প্রোটন অপসারণের পর যে ঋণাত্মক প্রজাতি অর্থাৎ ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কি বলছি এখানে কনজুগেট বেজ। এখন এই কনজুগেট বেজের স্ট্যাবিলিটির উপর আমার এই অ্যাসিডটির অ্যাসিডিটি বা অ্যাসিডটির শক্তিমাত্রা নির্ভর করে। অ্যাসিডিটি বেশি না কম সেটা নির্ভর করবে আমার এই কনজুগেট বেজের স্ট্যাবিলিটির উপর। কনজুগেট বেজের স্ট্যাবিলিটি যদি বেশি হয় তাহলে ওই অ্যাসিড কি হবে তীব্র হবে। তাহলে আমরা দেখি কনজুগেট অ্যাসিড, এবার দেখি কনজুগেট অ্যাসিড দেখি। যেমন আমরা তো দেখেছি যে অ্যামোনিয়া ক্ষার কোন মতবাদে, আমরা কোন মতবাদ পড়াচ্ছি ব্রনস্টেড-লাউরি মতবাদ। এই মতবাদে কিন্তু অ্যামোনিয়া ক্ষার। কেন ক্ষারক? কেন সে একটা প্রোটন গ্রহণ করছে। আমরা তো দেখলাম যে প্রোটন গ্রহণ করতে পারে তাহলে সে ক্ষারক। তাহলে একটা অ্যাসিড এই প্রোটন গ্রহণ করার পরে যা উৎপন্ন হয়, এই যে NH4 উৎপন্ন, প্রোটন গ্রহণ করার পরে যা উৎপন্ন তা হচ্ছে এই ক্ষারের কনজুগেট অ্যাসিড। এই যে কনজুগেট অ্যাসিড। তাহলে এখন কথা হচ্ছে যে অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড কোনটি? অ্যামোনিয়াম আয়ন। আবার আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এর কনজুগেট বেস কোনটা? অ্যাসিটেট আয়ন। তাহলে আমাদের কাছে কিন্তু কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেজের বিষয়টি কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল যে অ্যাসিড থেকে প্রোটন অপসারণ করলে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে আমাদের কনজুগেট অ্যাসিড। আর ক্ষারের সাথে একটি প্রোটন সংযুক্ত হলে যে ধনাত্মক চার্জযুক্ত প্রজাতি উৎপন্ন হবে সেটাকে আমরা বলছি কনজুগেট অ্যাসিড। তাহলে অ্যাসিডের হবে কনজুগেট বেজ আর বেজের হবে কনজুগেট অ্যাসিড। তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা দেখব যে আরেকটি মতবাদ আমরা দেখব, দেখার পরে আমরা চলে যাব অ্যাসিড বেজের শক্তিমাত্রার উপর এবং সেই শক্তিমাত্রা কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেই নিয়ামকগুলোর বিষয়ে আমাদের চলে যেতে হবে। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এখানে এই মতবাদে কিন্তু পানি উভধর্মী যৌগ। এই মতবাদে পানি উভধর্মী যৌগ, কারণ পানি কিন্তু একই সাথে এখানে প্রোটন দানও করতে পারে, প্রোটন গ্রহণও করতে পারে। আমি দেখাচ্ছি তোমাদের। আমরা দুটা বিক্রিয়া যদি দেখি, পানির সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে পানি একটি প্রোটন গ্রহণ করেছে, আবার অ্যামোনিয়ার সাথে যখন বিক্রিয়া তখন আমরা দেখছি যে পানি একটি প্রোটন দান করেছে। তাহলে এই যে পানি, ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী এরা হচ্ছে কি উভধর্মী পদার্থ, অর্থাৎ যারা প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করে তাদেরকে আমরা কি বলবো? উভধর্মী পদার্থ বলবো। তাহলে পানি এখানে উভধর্মী পদার্থ। তাহলে আমরা কনজুগেট অ্যাসিড বেজের মাধ্যমে আমরা এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে এই পানি এখানে যখন বেজ, তাহলে তার কনজুগেট অ্যাসিড হচ্ছে এইটা হাইড্রোনিয়াম আয়ন। আবার এখানে যখন পানি অ্যাসিড তখন তার কনজুগেট বেজ কোনটা? এটা। আবার এটা যেহেতু আমাদের ক্ষার, এই ক্ষারের কনজুগেট অ্যাসিড কোনটা? এটা। আবার এটা অ্যাসিড, এইটার কনজুগেট বেস কোনটা? এটা। তাহলে বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা কনজুগেট অ্যাসিড বেজের মাধ্যমে আমরা দেখালাম যে পানি উভধর্মী যৌগ হিসেবে, উভধর্মী পদার্থ হিসেবে আচরণ করতে পারে। এই যে এই ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী সেটা ব্যাখ্যা, সেটা আরো অনেক আছে। যেমন HCO3 হাইড্রোজেন কার্বনেট আয়ন, এরা কি করতে পারে? এরা আরেকটা প্রোটন দান করতে পারে। এই হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন সালফেট, এরা কি করে? আরেকটা প্রোটন দান করতে, এরা কিন্তু আরেকটা প্রোটন দান করতে পারে, আরেকটা প্রোটন দান করার ক্ষমতা তার আছে। তাহলে আরেকটা প্রোটন যখন সে দান করবে, তাহলে প্রোটন দাতা কি? প্রোটন দাতা হচ্ছে অ্যাসিড। আবার সে আরেকটা প্রোটন গ্রহণ করে কার্বনিক অ্যাসিডে হতে পারে। তাহলে যখন সে কার্বনিক অ্যাসিড হলো আরেকটা প্রোটন গ্রহণ করে, তাহলে প্রোটন গ্রহীতা কি? প্রোটন গ্রহীতা ক্ষারক। তাহলে এই যে এই আয়নগুলো, আবার এইদিকে হাইড্রোজেন সালফাইড আয়ন,
এরাও কিন্তু উভধর্মী পদার্থ হিসেবে আচরণ করতে পারে। তাহলে আমরা দেখলাম অ্যাসিড বেসের দুইটা মতবাদ দেখলাম, এবং আমরা এখানে দেখলাম কনজুগেট অ্যাসিড বেস চিনলাম, এবং এই কনজুগেট অ্যাসিড এবং বেজের এই যে স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটির উপর অ্যাসিডের শক্তিমাত্রা এবং বেজের শক্তিমাত্রা নির্ভরশীল। আমরা সাধারণত জানি যে শক্তিশালী অ্যাসিডের কনজুগেট বেজ কি হবে, স্টেবল না আনস্টেবল? কি মনে হচ্ছে? আমরা তো বললাম যে তার স্ট্যাবিলিটির উপরে তার শক্তিমাত্রা নির্ভরশীল। তাহলে যে অ্যাসিডের কনজুগেট বেজের স্ট্যাবিলিটি যত বেশি হবে, ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী। আমরা সেটা দেখাবো। তার আগে আমরা অ্যাসিড বেজের বিজ্ঞানী জিএন লুই একটি মতবাদ দিয়েছেন, ইলেকট্রনীয় মতবাদ যেটাকে আমরা বলি। তাহলে আমরা দেখলাম যে এই যে ব্রনস্টেড লাউরি মতবাদ প্রোটন ডিপেন্ডেন্ট। আমরা এবার আসি জিএন লুই এই বিজ্ঞানী, এটা লুইস মতবাদ যেটাকে আমরা বলি, লুইস মতবাদ। এই যে লুইস মতবাদ, এখানে বলা হচ্ছে যে এখানে প্রোটন দাতা গ্রহিতা, হাইড্রোজেন আয়ন দান করা, হাইড্রোক্সিল আয়ন দান করা, জলীয় দ্রবণে কোনো কিছুই এখানে নেই। এখানে তাহলে কি আছে? এখানে হচ্ছে যারা এক জোড়া ইলেকট্রন দান করতে পারবে, তারা হচ্ছে ক্ষারক, আর যারা সেই এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারা হচ্ছে অ্যাসিড। একেবারে সর্বশেষ এবং ইলেকট্রনীয় সংজ্ঞা তোমাদের দিলাম। এবং এইটার সাহায্যে আবার অ্যাসিড বেজের শক্তিমাত্রা, বিশেষ করে বেজের শক্তিমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এই মতবাদটা বেশ উপযোগী। যখন আমরা চিন্তা করবো অ্যামিনের আমরা যখন ক্ষারক করতে চিন্তা করবো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা অ্যামোনিয়ার বা ফিনাইল অ্যামিন, তখন কিন্তু আমাদের লাগবে যে এই মুক্ত জোড় ইলেকট্রন দান করার প্রবণতা যার যত বেশি, ওইটা তত বেশি ক্ষারক। তাহলে অ্যাসিড, এখানে অ্যাসিড হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। আর বেজ হলো ক্ষারক, যেটা এক জোড়া ইলেকট্রন দান করতে সক্ষম, তাহলে আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। আমরা দেখি যে অ্যাসিড কোনগুলো এক জোড়া ইলেকট্রন কারা গ্রহণ করতে সক্ষম। আমরা কি দেখেছি? সমদ্বিজ যৌগের বন্ধন ফার্স্ট ইয়ারে যখন পড়িয়েছি তখন আমরা দেখেছি সেখানে যোজনী আমাদের কিছু, আমরা লুইস মতবাদের কিছু সীমাবদ্ধতা সেখানে দেখেছি, যে অষ্টক সংকোচন, অর্থাৎ অনেক যৌগ আছে যাদের সর্বোচ্চ স্তরে 8টি ইলেকট্রন নাই। এই যে 8টি ইলেকট্রন নাই, তারপর সারা যৌগ গঠন করছে, কিন্তু তাদের ইলেকট্রন ঘাটতি আছে, যাদেরকে আমরা ইলেকট্রোফাইল হিসেবেও চিনি, নিরপেক্ষ ইলেকট্রোফাইল হিসেবে চিনি। আমরা এই যে AlCl3, এদেরকে কিন্তু আমরা নিরপেক্ষ ইলেকট্রোফাইল হিসেবে চিনি। তারপর BF3 এদেরকে আমরা নিরপেক্ষ ইলেকট্রোফাইল হিসেবে চিনি। তারপরে আমাদের এই যে পজিটিভ আয়ন যেগুলো আছে তারা কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। অর্থাৎ কেন পজিটিভ আয়নগুলো লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে? কারণ হচ্ছে তারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। এইখানে কিন্তু আগের সংজ্ঞা দুটোর যে লিমিটেশনগুলো ছিল সেই লিমিটেশন কিন্তু অনেকাংশে দূর হয়ে গেছে। কারণ এই সংজ্ঞায় কিন্তু তারা জলীয় দ্রবণ ডিপেন্ডেন্ট না, তারা প্রোটন ডিপেন্ডেন্ট না, তারা হচ্ছে ইলেকট্রন ডিপেন্ডেন্ট। অর্থাৎ যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারা হচ্ছে অ্যাসিড, এবং যারা ওই এক জোড়া ইলেকট্রন দান করতে পারবে তারা হচ্ছে বেস। তাহলে বেস কারা? এই যে আমাদের অ্যামোনিয়া, এই নাইট্রোজেন পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে। অ্যামিন 1 ডিগ্রি 2 ডিগ্রি সব অ্যামিনি হতে পারে। এই যে নাইট্রোজেন পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে। অর্থাৎ এই যে অ্যামোনিয়া যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, যেমন অ্যামোনিয়ার এক জোড়া ইলেকট্রন আছে এবং সেই এক জোড়া ইলেকট্রন দ্বারা দান করতে সক্ষম, তারা হচ্ছে, এই জন্য লুইস মতবাদে এরা হচ্ছে ক্ষারক। তবে এই যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রন দান করার প্রবণতা যার যত বেশি, এই মুক্ত জোড় ইলেকট্রন দান করার প্রবণতা যার যত বেশি, সে তত শক্তিশালী ক্ষারক। যেমন এখানে যদি আমরা তুলনা করতে যাই যে এই নাইট্রোজেন অপেক্ষা এই নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন দান করার প্রবণতা বেশি,
কেন কেন অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন বলি বা অ্যালকাইল অ্যামিনের মুক্ত জোড়ে ইলেকট্রন দান করার প্রবণতা বেশি? তার জন্য সেই বিষয় নির্ধারণ করার জন্য আমাদের কতিপয় নিয়ামক আছে। সেই নিয়ামকগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং সেই নিয়ামকগুলো ব্যবহার করে আমরা অ্যাসিড এবং ক্ষারের শক্তিমাত্রা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি সেই নিয়ামকগুলো কি কি। তাহলে অ্যাসিড এবং ক্ষারের যে তোমাদের তিনটা মতবাদ সম্পর্কে ধারণা দিলাম এবং অ্যাসিড এবং ক্ষারের শক্তিমাত্রার কোন জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোন বিষয়টি ব্যাখ্যা করে আমরা অ্যাসিড ও ক্ষারের শক্তিমাত্রা ব্যাখ্যা করব, সেটা কিন্তু আমরা ধারণা দিলাম। তাহলে আমরা ফেরত আসি আমরা আমাদের মূল পড়ায়, যে কোন কোন নিয়ামক এবং এই অ্যাসিড ও ক্ষারের এই যে শক্তিমাত্রা ব্যাখ্যা করার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে, যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন এ মলিকুল। আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন এ মলিকুল। ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন এ মলিকুল, এখান থেকে আমরা কয়েকটি বিষয়, যেমন এখানে আমাদের থাকতে পারে ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে কিন্তু বন্ড ইলেকট্রন কি হয়, ডিসপ্লেস হয়। আমাদের আরো হতে পারে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হতে পারে। আমাদের হতে পারে ইলেকট্রোমারিক ইফেক্ট। আমাদের আরো কি হতে পারে, মেসোমারিক ইফেক্ট, মেসোমারিক বা রেজোনেন্স ইফেক্ট আমরা যেটাকে বলি, রেজোনেন্স ইফেক্ট। আমাদের আছে হাইপার কনজুগেশন, ইফেক্ট। তাহলে এই যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন এ মলিকুলে আমরা দেখব যে আমাদের এই যে ইলেকট্রনটা কিভাবে ডিসপ্লেসমেন্ট হয় এবং ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হলে কিভাবে অ্যাসিড এবং ক্ষারের শক্তিমাত্রাকে প্রভাবিত করবে, তার একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই। যেমন এই যে অ্যামোনিয়া আর এই হচ্ছে মিথাইল অ্যামিন। এখন এই যে এই দুটা কোনটির ক্ষারকত্ব বেশি? এক কথাই হচ্ছে এইটার ক্ষারকত্ব বেশি। সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করছি? তাহলে সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের কি ভূমিকা আছে। কারণ হচ্ছে কি, আমরা লুইস মতবাদে পড়েছি, এখানে দেখো অ্যামোনিয়া এবং মিথাইল অ্যামিন উভয় যৌগের নাইট্রোজেন পরমাণুর উপর একটি মুক্ত জোড় ইলেকট্রন আছে। অতএব লুইস মতবাদে এরা ক্ষার, লুইস মতবাদের দুইটা যৌগই ক্ষারক। এখন কথা হলো কোনটির ক্ষারকত্ব বেশি, এই অ্যামোনিয়া না মিথাইল অ্যামিন? সেটার জন্য আমাকে নির্ধারণ করতে হবে যে এই মুক্ত জোড়ে ইলেকট্রন দান করার প্রবণতা যার যত বেশি সে তত শক্তিশালী ক্ষারক। এখন এই অ্যামোনিয়ার সাথে কিন্তু নাইট্রোজেনের সাথে কেউ যুক্ত নেই, আছে হাইড্রোজেন। এখানে কিন্তু অতিরিক্ত একটি আমাদের মিথাইল মূলক যুক্ত আছে। আর মিথাইল মূলকের এই সিগমা বন্ধনে যদি ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট থাকে, যদি ইলেকট্রন এই নাইট্রোজেন পরমাণুর দিকে পুশ করতে পারে, তাহলে কি হবে, নাইট্রোজেন পরমাণুর দিকে যখনই ইলেকট্রন পুশ করবে তখনই এই মুক্ত জোড় ইলেকট্রন, এখানে নাইট্রোজেন পরমাণুর চারপাশে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। তার যখন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে তখন তার ইলেকট্রন দান করার প্রবণতা বৃদ্ধি পাবে। এই যে দান করার প্রবণতা কার থেকে বৃদ্ধি পেল? অ্যামোনিয়া থেকে। এইটা কিন্তু ইলেকট্রন দান করার প্রবণতা বৃদ্ধি পেল, তখন কিন্তু এইটার ক্ষারকত্ব বেশি হবে। তাহলে এই যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট যেমন ক্ষারকত্বকে প্রভাবিত করে, তেমনি কিন্তু অ্যাসিডিটিকেও প্রভাবিত করে। যেমন আমরা দেখি এই যে আমরা যদি এই HCOOH এইটা আমাদের কি, এটা কি মিথানোয়িক অ্যাসিড, এটা যদি প্রোটন দান করে যদি কনজুগেট বেস হয়, তার গাঠনিক সংকেত কি হবে? গাঠনিক সংকেত হবে আমাদের এই রকম, এটা হবে আমাদের গাঠনিক সংকেত। এখন আর যদি ইথানোয়িক অ্যাসিড হয়
তাহলে কিন্তু আমাদের গাঠনিক সংকেত হবে এইরকম। এইখানে খেয়াল করতে হবে, এইখানে যে আমাদের এই যে মিথানোয়িক অ্যাসিড, এইখানে কিন্তু এই দুটো অক্সিজেনের মধ্যে এই নেগেটিভ চার্জটা ডিসভার্স হতে পারে। ইলেকট্রন ডিসপার্সমেন্ট এরিয়া যেটা, ইলেকট্রন সঞ্চালন যায় কিন্তু দুটো অক্সিজেনের মধ্যে, এখানেও দুটো অক্সিজেনের মধ্যে। কাজে এই কার্যকারীমূলকে কিন্তু কোনো বিষয় নাই, প্রভাবিত কোনো বিষয় নয়। এখানে এই ইলেকট্রন দুটারও চলাচলের জায়গা যতটুকু, এখানে এই নেগেটিভ চার্জেরও চলাচলের জায়গা ততটুকু। তাহলে এই অবস্থা থাকলে কিন্তু দুটো অ্যাসিডের শক্তিমাত্রা সমান হওয়ার কথা। কিন্তু এই যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট যখন এখানে থাকে, তখন সে কি করে, এই কার্বন পরমাণুর দিকে এই ইলেকট্রনটা ঠেলে দেয়, এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন পুশ করে। যখন এই কার্বন পরমাণুর দিকে ইলেকট্রন পুশ করে, তখন কি ঘটনা ঘটে, তখন তার এই ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। ইলেকট্রন ডেনসিটি যখন বেড়ে যাবে, তখন কি হবে, তার স্থায়িত্ব কমে যাবে, তার স্থায়িত্ব কমে যাবে, অর্থাৎ সুস্থিতি কমে যাবে। তাহলে সুস্থিতি যদি কমে যায়, এই যে সুস্থিতি যখন কমে যাবে, তখন কি হবে, কোনো কনজুগেট বেজের সুস্থিতি যদি কমে যায়, তাহলে ওই কনজুগেট বেজের অ্যাসিডটা হচ্ছে কম শক্তিশালী। তখন কিন্তু আমাদের এই ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা মিথানোয়িক অ্যাসিড কিন্তু যে বেশি শক্তিশালী, সেটা একটা বিষয়। আবার যদি এই কার্বনের সাথে যদি এমন কোনো পরমাণু যুক্ত থাকে যে ইলেকট্রনকে টেনে নিচ্ছে, নিজের দিকে টেনে নিচ্ছে, ডিসপ্লেসমেন্ট ইফেক্ট কিন্তু, সেটাও কিন্তু ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে, তখনও কিন্তু কি হবে, তখন এই ইলেকট্রন ঘনত্ব আরো হ্রাস পাবে। তখন কি হবে, তখন আবার তার অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড যদি আমরা চিন্তা করি, বা ক্লোরিথানোয়িক অ্যাসিড, তখন এখানে হাইড্রোজেনের পরিবর্তে একটা ক্লোরিন যুক্ত থাকলে কি হবে, সে কিন্তু টেনে নিবে, ইলেকট্রন তুলে নিবে, তখন কি হবে, এখানে ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে। তাহলে আমরা অন্তত এটুকু বুঝতে পারলাম যে অ্যাসিড এবং বেজের শক্তিমাত্রার উপর কি আছে, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্টের প্রভাব আছে। দেখি আজকে কতটুকু যেতে পারি আমরা। আমাদের ফার্স্ট ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, এইটা আমি তোমাদের পড়িয়েছি যে সমযোজী বন্ধনে আবদ্ধ এই যে বন্ধন জোড়ে ইলেকট্রন, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, যখন দুটি পরমাণু কি করে, এক সমান সমান সংখ্যক ইলেকট্রন সরবরাহ করে এবং সেটা নিজেদের মধ্যে সমানভাবে শেয়ার করে কি করে, বন্ধন গঠন করে, তখন যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা কি বলবো, সমযোজী বন্ধন। এই যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টানার যে প্রবণতা, সেটাকে আমরা, অর্থাৎ এই যে বন্ধন জোড়ে ইলেকট্রন, দুইটা পরমাণু দুই পাশে যুক্ত আছে বন্ধন জোড়ে ইলেকট্রন, আর ওই বন্ধন জোড়ে ইলেকট্রন কোনো একটা পরমাণু কর্তৃক তার কাছে, অর্থাৎ মাঝখানে না থেকে দুইটা নিউক্লিয়াসের মধ্যে সমানভাবে শেয়ার হওয়ার কথা, কিন্তু কোনো একটি পরমাণু কি করছে, তার প্রভাবে তাকে নিজের দিকে টেনে রাখছে। এই যে নিজের দিকে টেনে রাখছে, এইটা হচ্ছে কি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতারও প্রভাব আছে আমাদের। আমরা যখন অ্যাসিড বেসের শক্তিমাত্রা ব্যাখ্যা করব, তখন তড়িৎ ঋণাত্মকতার প্রভাব আমরা লক্ষ্য করব। আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এটা আমরা মুছে দিই। আমরা এখানে কি পেলাম, আমরা 5 ধরনের ইফেক্ট পেলাম। ইলেকট্রোনেগেটিভিটি আমরা শেষ করেছি, আজকে ইন্ডাকটিভ ইফেক্ট আমরা দেখিয়ে দেবো, এবং আগামীকালের যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বাকি যে 3টা ইফেক্ট, সেই 3টা ইফেক্ট দেখিয়ে আমরা অ্যাসিড এবং ক্ষারের শক্তিমাত্রা ব্যাখ্যা করব। তাহলে আমরা একটু আজকে ইন্ডাকটিভ ইফেক্ট নিয়ে আলোচনা করি। ইন্ডাকটিভ ইফেক্ট তোমরা জানো, এটাকে বাংলায় বলা হয় আবেশিত ফলাফল। অর্থাৎ এইখানে যে বিষয়টা, এই যে এখানে যদি আমরা ব্যাখ্যা করি, বিভিন্নভাবে এটার সংজ্ঞায়ন বিভিন্নভাবে করা যায়। তাহলে আমি মূল বিষয়টা বলি যে কার্বন শিকলের সাথে যুক্ত কোনো গ্রুপ, এই যে একটা গ্রুপ, কার্বন শিকলের সাথে যুক্ত কোনো গ্রুপের অভ্যন্তরীণ ইলেকট্রনিক মুভমেন্টের কারণে উক্ত গ্রুপের চারপাশে একটি চার্জ ফিল্ড তৈরি হয়। উক্ত গ্রুপের চারপাশে কি তৈরি হয়, একটি চার্জ ফিল্ড তৈরি হয়। এই যে চার্জ ফিল্ডটা তৈরি হলো, সেই চার্জ ফিল্ড কি করে, তার পার্শ্ববর্তী সিগমা বন্ধনে, তার সেই চার্জের আবেশে পার্শ্ববর্তী সিগমা বন্ধন কি হয়, পার্শ্ববর্তী সিগমা বন্ধনটি পোলারিত হয়, অর্থাৎ সিগমা বন্ধনের ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট ঘটে। এবং এই ইন্ডাকটিভ ইফেক্ট কিন্তু সিগমা বন্ধন বরাবর কাজ করে, এখানে কোনো পাই বন্ধন নেই। সিগমা বন্ধনের ইলেকট্রনকে ডিসপ্লেস করে, এবং সিগমা বন্ধন, এবং এই ইফেক্টটা কিন্তু স্থায়ী ইফেক্ট। তাহলে ধরলাম এই যে গ্রুপটা, এর চারপাশে একটি আমাদের নেগেটিভ চার্জ তৈরি হলো, অর্থাৎ
কার্বন শিকলের সাথে যুক্ত কোনো গ্রুপের অভ্যন্তরীণ ইলেকট্রনিক মুভমেন্টের কারণে যদি উক্ত গ্রুপের চারপাশে একটি চার্জ ফিল্ড তৈরি হয়, এই যে একটা চার্জ ফিল্ড তৈরি হলো, তাহলে কি হবে, সেটা হলো আমাদের এই চার্জ তখন এই নেগেটিভ চার্জ যদি তৈরি হয় তখন সে কি করবে, নেগেটিভ চার্জের প্রভাবে এই বন্ধন ইলেকট্রন ধাক্কা খাবে, বিকর্ষণ করবে, তখন সে কি করবে, এইদিকে ইলেকট্রন ঠেলে দিবে। আবার যদি এরকম হয় যে কার্বন শিকলের সাথে যুক্ত গ্রুপের চারপাশে যদি আমাদের ধনাত্মক চার্জ ফিল্ড তৈরি হয়, ধনাত্মক চার্জ ফিল্ড তৈরি হয়, তখন সে কি করবে, এই ধনাত্মক চার্জ ফিল্ডের প্রভাবে এই সিগমা তার আবেশে এই সিগমা বন্ধনের ইলেকট্রন ওই গ্রুপের দিকে সরে যাবে, অর্থাৎ গ্রুপের দিকে সরে যাবে। অর্থাৎ এখানে কিন্তু দুই ধরনের পরমাণু বা গ্রুপ থাকে, একটা হচ্ছে ইলেকট্রন টানা গ্রুপ আর একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন টানা গ্রুপ বা উইথড্রয়িং গ্রুপ, আর একটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। আমরা আরো সহজভাবে তোমাদের যদি ব্যাখ্যা করতে পারি, আরো সহজভাবে যদি তোমাদের বুঝাই, তাহলে এভাবে বলতে পারবো যে কার্বন শিকলের সাথে যদি এমন কোনো পরমাণু যুক্ত থাকে যার তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা কম বা কার্বন অপেক্ষা বেশি, তখন সে কি করবে, বন্ধন ইলেকট্রন কার্বন পরমাণু থেকে নিজের দিকে টেনে নিবে। এই যে নিজের দিকে টেনে নিচ্ছে, বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে, তখন এক ধরনের ইন্ডাকটিভ ইফেক্ট অর্থাৎ আবেশিত ফলাফল হবে। এবং আবার যদি এমন কোনো গ্রুপ থাকে যেটা কার্বন থেকে তার তড়িৎ ঋণাত্মকতা কম, তখন কার্বন পরমাণু সেই গ্রুপ থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, তখন কি ধরনের ফলাফল হবে, তখন হবে আমাদের কি, তাহলে আমাদের এখানে দুই ধরনের ফলাফল হবে, একটা হচ্ছে ধনাত্মক আবেশী ফলাফল আর একটা হচ্ছে ঋণাত্মক আবেশী ফলাফল। অর্থাৎ যারা এই কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে তারা হচ্ছে কি ঋণাত্মক আবেশী ফলাফল দেখাবে, আর যারা ইলেকট্রন দিবে অর্থাৎ কার্বন পরমাণু ইলেকট্রনটাকে টেনে নেবে, তখন সেটাকে বলা হবে কি ঋণাত্মক। তাহলে এটা ধনাত্মক আবেশী ফলাফল, আর আগেরটা কি বলছি, ঋণাত্মক আবেশী ফলাফল। অর্থাৎ দুই ধরনের আবেশী ফলাফল আমরা লক্ষ্য করব। তাহলে আমাদের কথা হচ্ছে যে কারা ধনাত্মক আবেশী ফলাফল দেখাবে এবং কারা ঋণাত্মক আবেশী ফলাফল দেখাবে। যেমন এই যে আমাদের ক্লোরিন ঋণাত্মক আবেশিক ফলাফল দেখাবে, এই যে আমাদের Na2 এগুলা ঋণাত্মক আবেশী ফলাফল দেখাবে। অর্থাৎ যাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বন অপেক্ষা বেশি যেসব মৌলে, তারা যখন কার্বন শিকলে যুক্ত থাকে তখন তারা কি করবে, তারা ঋণাত্মক আবেশী ফলাফল দেখাবে। আর যারা এই যে অ্যালকাইল মূলক এরা কি করবে, এরা ধনাত্মক আবেশী ফলাফল দেখাবে, এরা হচ্ছে ধনাত্মক আবেশী ফলাফল দেখাবে। তাহলে এই যে চারটা ডিসপ্লেসমেন্ট ইফেক্টের একটা নিয়ে আমি প্রাথমিক ধারণা দিলাম। আজকে আমাদের পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই চারটা ডিসপ্লেসমেন্ট ইফেক্ট নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই ইফেক্টগুলো কিভাবে আমাদের অ্যাসিডিটি এবং বেসিসিটিকে প্রভাবিত করে, তার শক্তিমাত্রাকে প্রভাবিত করে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি আবার বলছি, তাহলে এটার সংজ্ঞান তোমরা কিভাবে করবে, তোমাদের বই দেখো এরকম আছে যে কার্বন শিকলের প্রান্তে যদি এমন কোনো পরমাণু যুক্ত থাকে যার তড়িৎ ঋণাত্মকতা ওই কার্বন পরমাণু থেকে বেশি, তখন কি হবে, ওই পরমাণু বরাবর এই সিগমা বন্ধনের ইলেকট্রনের স্থানান্তর করবে, ওই পরমাণু বরাবর যে পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার বরাবর সিগমা বন্ধনের তড়িৎ ঋণাত্মকতা কি করবে, স্থানান্তর করবে। ফলে কি হয়, সিগমা বন্ধনটা পোলারিত হলো। এই যে সিগমা বন্ধনটা পোলারিত হলো, তার প্রভাবটা পাশে কার্বন শিকলে 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকবে। তার প্রভাবটা অর্থাৎ এই যে এই কার্বনে যদি প্রভাবটা পড়ে, তাহলে এই কার্বন পর্যন্ত অর্থাৎ 3 কার্বন পর্যন্ত এই আবেশিত ফলাফলের প্রভাবটা বিস্তৃত থাকবে। এই যে 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং ঠিক অনুরূপভাবে ঋণাত্মক আবেশিক ফলাফল যখন হবে, অর্থাৎ যখন আবার কার্বন পরমাণুর সাথে এমন কোনো গ্রুপ যুক্ত থাকবে যখন কি হবে, তার তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে কম, তখন কার্বন পরমাণু সেই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিল এবং সেই প্রভাবটাও তার পিছনে 3 কার্বন পর্যন্ত বিস্তৃত থাকবে। অর্থাৎ আবেশিত ফলাফল হচ্ছে 3 কার্বন পর্যন্ত বিস্তৃত। এটা হয়তো একটা সিগমা বন্ধনের ইলেকট্রনিক ইফেক্ট এবং এটা একটা স্থায়ী ইফেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানতে হবে এই গ্রুপ যে কারা আমরা দেখালাম, যে ধনাত্মক আবেশী ফলাফল কারা দেখাচ্ছে এবং ঋণাত্মক আবেশী ফলাফল কারা দেখাচ্ছে, এই বিষয়গুলো জেনে আমাদের অ্যাসিডের সাথে কোন গ্রুপগুলো যুক্ত থাকে সেটার উপর ভিত্তি করে আমরা অ্যাসিড বেজের শক্তিমাত্রা নির্ণয় করব। আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।